তো বলছিলাম, পারিবারিক সহিংসতা আইন 2010 আইনটি খুব সুন্দর একটি আইন, কিন্তু এর ব্যবহার তেমন একটা হচ্ছে না। এই আইনে নারী ও শিশুদের রেমিডির ব্যবস্থা করা হয়েছে। পরিবারের অন্তর্ভুক্ত যারা কিনা রক্তের সম্পর্কে সম্পর্কিত, বৈবাহিক সম্পর্কযুক্ত এবং দত্তকের মাধ্যমে সৃজিত সম্পর্ক, এদেরকেই আমরা পরিবার বুঝি। আর এই মামলাগুলো দায়ের হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে। আপনি যে এলাকায়, যেই এখতিয়ারভুক্ত এলাকায় বসবাস করেন, আপনার মামলাটি সেই কোর্টেই দায়ের করতে হবে। বলেছিলাম অন্তর্বর্তীকালীন আদেশের কথা। ইন্টারিম প্রোটেকশন, দ্যাট মিনস আপনি আপনার হয়তো স্বামীর বিরুদ্ধেই মামলাটি করলেন, দেখা গেল আপনার স্বামীর সাথে আপনি কোনো এক বিষয়ে দ্বন্দ্ব বা আপনি যে কোনো সময় ফিজিক্যাল অ্যাসল্ট হওয়ার সম্ভাবনা আছে, আপনি কোর্টে আপনার সেলফ প্রোটেকশনের জন্য আবেদন করলেন, কোর্ট সন্তুষ্ট হয়ে আপনাকে প্রোটেকশন দিবে। এই অর্ডারটা সরাসরি থানায় চলে আসবে এবং থানা থেকে পুলিশ আপনার বাসায় গিয়ে, আপনারা একই গৃহে বসবাস করবেন, কিন্তু আপনাকে আপনার স্বামীর থেকে হেফাজত দিবে থানা, কোর্টের নির্দেশে। অবশ্যই কোর্টের নির্দেশ লাগবে। শুধু তাই নয়, হয়তো আপনি আপনার স্বামীর সাথে বা আপনার পরিবারের অন্য কোনো সদস্য, ভাই, বড় ভাই হতে পারে, বা অন্য যে কোনো সদস্য আপনার কোনো অংশীদারি সম্পত্তিটা আপনাকে বুঝিয়ে দিচ্ছে না, সেক্ষেত্রেও আপনি এই কোর্টের দ্বারস্থ হয়ে এই মামলার শরণাপন্ন হতে পারেন। এই মামলাটি আসলে আপনাকে পরিবারের মধ্য থেকেই পরিবারের থেকে অধিকার আদায় করার জন্য, অধিকার বুঝে নেওয়ার জন্য সার্বিকভাবে আপনাকে সহযোগিতা করবে। মামলার প্রয়োজনে যদি ট্রায়াল অফ ক্যামেরা, রুদ্ধদ্বার কক্ষ প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আদালত কিন্তু সেটাও করতে পারে। রুদ্ধদ্বার কক্ষ বলতে আমরা যেটা বুঝি যে খাস কামরায় গিয়ে বিষয়টি সমাধান করা। ওপেন কোর্ট বলতে ওপেন কোর্টে বিষয়টা সমাধান হয়, আর ট্রায়াল অফ ক্যামেরা বলতে খাস কামরায় বা জজের যেটা নির্ধারিত বসার স্থান আছে, সেই কামরায় গিয়ে বিচার করাকে বুঝি। তো কোনো কোনো ক্ষেত্রে জজ ওই আদালত যদি মনে করে বিষয়টি সুরাহা করতে খাস কামরায় ট্রায়াল অফ ক্যামেরার প্রয়োজন আছে, সেক্ষেত্রে তিনি সেটাও করতে পারেন। এই আইনের অধীন এই কোর্টের জজকে একটা অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে ক্ষতিপূরণের বিষয়ে। একজন নারী তার স্বামীর কাছ থেকে কতটা ক্ষতিপূরণ পাবে বা কী প্রকার ক্ষতিপূরণ পেতে পারে, এই বিষয়টা ওই কোর্ট নির্ধারণ করতে পারে, যার কিনা নির্দিষ্ট কোনো পরিমাণ আইনে উল্লেখ করে দেয়া নেই। তার মানে ওই কোর্ট যে কোনো পরিমাণ, যে কোনো ঊর্ধ্ব বা নিম্ন যে কোনো পরিমাণ ক্ষতিপূরণ আপনার ভিকটিমকে আদায় করে দিতে পারবে। তো আবার ধরেন কোনো নারী
হয়তো তার হাজব্যান্ডের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ে নাই, সে সেপারেশনে আছে, অন্যত্র বসবাস করছে বা পিত্রালয়ে চলে গেছে, সেক্ষেত্রে তার হয়তো লেখাপড়ার সার্টিফিকেট, তার হয়তো এনআইডি, পাসপোর্ট, যে কোনো প্রকার তার কাগজপত্রাদি, যে কোনো প্রকার গহনা, এগুলো হয়তো সে, স্বর্ণের গহনা পর্যন্ত সে হয়তো তার ওই বাড়িতে স্বামীর গৃহে রেখে আসছে। এই আইনের অধীনে মামলা করলে সে তাওগুলো ফেরত পেতে পারে। ইভেন গাড়ি, দেখা যাচ্ছে একজন নারী তার নিজের ব্যবহৃত গাড়ি, নিজের ক্রয় করা গাড়ি, নিজের নামে রেজিস্ট্রেশন করা গাড়ি, সেটাও সে স্বামীর গৃহে রেখে এসেছিল, সেটাও সে ওখান থেকে উদ্ধার করতে পারে এই আইনের অধীনে। আসলে এই আইনটাকে এত সুন্দরভাবে করা হয়েছিল 2010 সালে, কিন্তু এই আইনটাকে যেইভাবে প্রচার প্রসার, যেইভাবে ঢাক ঢোল পিটিয়ে জনগণকে জানানো উচিত ছিল, প্রত্যেকটা ডোর টু ডোর আইনটাকে উপস্থাপন করা উচিত ছিল, সেটা করা হয়নি বলেই